হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশপিডিয়া। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব আরেকটি প্রশ্নপত্র নিয়ে। আজকে আমরা হাজির হয়েছি, সেটা হলো কোশ্চেন ব্যাংক বিডিপি কোর্স ইংলিশ। তো তোমরা 2021 সালে কিছুদিনের মধ্যে 18 তারিখে তোমরা যে পরীক্ষা হতে চলেছে, তোমরা যারা দিতে চলেছো, সেই ধরনের প্রশ্নপত্রে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্ন করলেই তোমরা 100% কমন পাবে, পুরো গ্যারান্টির সঙ্গে বলা যাচ্ছে। তো এটা তোমরা করে নাও, দেখে নাও যে কি কি ধরনের প্রশ্ন রয়েছে। তো এটা আজকে আমরা আলোচনা করছি বিডিপি কোশ্চেন পেপার 2 অর্থাৎ ইইজি 2, ইইজি অর্থাৎ এই যে এই তোমাদের পেপারটা রয়েছে, দ্য রেনেসাঁ অ্যান্ড দ্য রেফরমেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য এই প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে, আপলোড যেটা করা হয়েছিল। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা কি রয়েছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেনেসাঁ মিন? তো রেনেসাঁ শব্দের অর্থ কি? তো এখানে প্রথম প্রশ্নটা যেটা রয়েছে, রেনেসাঁ শব্দের অর্থ কি চাওয়া হয়েছে। এখানে 7টা প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্নটা দেখো, দ্য রেনেসাঁ এই শব্দটার অর্থ হচ্ছে রিবার্থ। ঠিক আছে, রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে রিবার্থ। নেক্সট প্রশ্ন দেখো, হু ওয়াজ মার্টিন লুথার? মার্টিন লুথার কে ছিল? সো দ্য ফাউন্ডার অফ প্রোটেস্ট্যান্ট চার্চ। পরের প্রশ্ন দেখো, দ্য রিফরমেশন ইন ইংল্যান্ড মার্কড আ টাসেল ফর অথরিটি বিটুইন হুম? তো এটার আনসার কি হয়ে যাবে? পোপ অ্যান্ড ইংলিশ রুলার কিং হেনরি দ্য 8th। তো এই দুজনের মধ্যে রিফরমেশন অফ ইংল্যান্ড একটা টাসেল হয়েছিল অথরিটির জন্য। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 4, কলিন ক্লাউড ইজ এ ক্যারেক্টার ইন হুইচ পিস অফ লিটারেচার? তো কলিন ক্লাউড হচ্ছে এই দ্য সেফার্ডেসেস ক্যালেন্ডার এই পিস অফ লিটারেচারের একটা ক্যারেক্টার। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য অরিজিনেটর অফ দ্য ফার্স্ট ইংলিশ ব্ল্যাঙ্ক ভার্স? তো ফার্স্ট ইংলিশ ব্ল্যাঙ্ক ভার্সের অরিজিনেটর কে ছিল? এই হেনরি হাওয়ার্ড দ্য আর্ল অফ সারে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নম্বর 6, হাউ মেনি সনেটস ডিড শেক্সপিয়ার রাইট? তো শেক্সপিয়ার কতটা সনেট লিখেছিল? টোটাল 154 সনেট। ওকে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাজ হোয়াট ডিড দ্য ফলোয়ার্স অফ বেন জনসন কাম টু বি নোন? তো বেন জনসনের ফলোয়ারদেরকে কি বলা হয়? সন্স অফ বেন। নেক্সট কোশ্চেন দেখো, সংস অ্যান্ড সনেট ইজ এ কালেকশন অফ পোয়েমস বাই হুম? তো আনসার হয়ে যাবে জন ডান। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ জন মিল্টনস প্যাম্পলেট অ্যারোপ্যাগেটিকে অ্যাডভোকেট? তো এটা আনসার হয়ে যাবে ফ্রিডম অফ প্রেস। কোশ্চেন নাম্বার 10, হু ফেমাসলি সেড of William Shakespeare that of all modern and perhaps ancient poets he had the largest and most comprehensive soul? তো এটা আনসার হয়ে যাবে জন ড্রাইডেন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, who is Cupid according to Greek mythology? So Greek mythology Cupid কে? So Cupid is a god of love. পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 12, why does the speaker in Philip Sidney's Loving in Truth spite himself? তো এই কবিতায় লাভিং ইন ট্রুথে নিজেকে তিনি তিরস্কার কেন করছেন? বিকজ অ্যাজ অল হিজ এফর্টস প্রুভ টু বি ফ্রুটলেস। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য কনক্লুডিং কাপলেট অফ শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে সেলিব্রেট? তো এই কবিতাটা লাস্ট লাইন দুটো কি বলে? এটাকে বলা হয় মেল ফ্রেন্ডশিপ। তাহলে কি বলা হয়? হোয়াট দ্য কনক্লুডিং কাপলেট অফ শ্যাল আই কম্পেয়ার সেলিব্রেট, যে মেল ফ্রেন্ডশিপটাকে সেলিব্রেট করে। বা আর একটা হতে পারে যেটা, যে পোয়েট্রি অর্থাৎ পোয়েট্রি নেভার এন্ডস, পোয়েট্রি কখনো মরে না, পোয়েট্রি, এটা আর একটা হতে পারে। মেল ফ্রেন্ডশিপ তো বলেছে, কিন্তু লাস্ট কনক্লুডিং চেয়েছে এখানটায়। তো কনক্লুডিংটাকে পোয়েট্রি অলওয়েজ লিভ, সর্বদা বেঁচে থাকে। পোয়েট্রি ইজ ইটার্নাল, বা পোয়েট্রি অলওয়েজ লিভ, এই শব্দগুলো থাকলে সেটা কারেক্ট আনসার হয়ে যাবে। বা সেরকম বিউটিটাও আর ফ্রেন্ডশিপটাও সবসময় থেকে থাকে। যেমন পোয়েট্রি যেমন কখনো মৃত্যু হয় না, সেরকম ফ্রেন্ডশিপেরও কখনো মৃত্যু হবে না। এইরকম কাছাকাছি যদি কোনো লাইন থাকে সেটাই কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পোয়েট্রিও জীবিত থাকবে, এই অংশটাই কিন্তু আনসার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা কি রয়েছে? পরের প্রশ্ন দেখার আগে আমরা দেখবো কোশ্চেন নম্বর 14-এ চলে যাবো আমরা। কোশ্চেন নম্বর 14-এ কি রয়েছে? কোশ্চেন নম্বর 14, from where is the reference whatever dies was not mixed equally in John Donne's The Good Morrow drawn? তো এটা কি বোঝাতে চেয়েছেন? এই গুড মরো এই কবিতায় জন ডান এই লাইনটায় কিসের রেফারেন্স দিতে চেয়েছেন? তো এটা রেফারেন্স দিতে চেয়েছেন ফ্রম দ্য মেডিভেল সায়েন্স অফ অ্যালকেমি। তো অ্যালকেমি থেকে এই রেফারেন্সটা তিনি নিয়েছিলেন। So from the medieval science of alchemy. Next question number 15. In John Milton's On His Blindness,
The concluding line, they also serve who only stand and wait, is an example of what? Is an example of epigram. এটার epigramএর উদাহরণ. Next question, what does the word discourse mean in Francis Bacon's essay of studies? Discourse শব্দের অর্থ কি? ফ্রান্সিস বেকনের essay of studies এর. তো discourse শব্দের অর্থ হবে conversation or discussion ... in the art of oration. তো মেন কথা হচ্ছে কনভার্সন অর ডিসকাশন, কনভারসেশন বা ডিসকাশন মানেই ডিসকোর্স. কোশ্চেন নাম্বার 17, which garden does Bacon mention in the opening lines of his essay of gardens? তো আনসার হয়ে যাবে কি গার্ডেন অফ ইডেন্স. নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, in Apology for Poetry, Philip Sidney categorizes poetry into 3 kinds. তো 3 ভাগে ভাগ করেছেন পোয়েট্রিগুলো, সেগুলো কি কি? সেগুলো রিলিজিয়াস, ফিলোসফিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল. পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, where does the abdication scene in Edward II take place? তো এখানটায় রিচার্ড টুতে দেখা যায়. where does the abdication scene দেখে এডওয়ার্ড টুতে, রিচার্ড টুতে এই ঘটে, এটা দেখা যায়. নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, where does the abdication scene in Edward II take place? তো এটা আনসার হয়ে যাবে অ্যাক্ট 5 সিন 1. এটা হবে কারেক্ট আনসার. অ্যাক্ট 5 সিন 1 এ অ্যাবডিকেশন সিন এডওয়ার্ড টুতে দেখা যায়. নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব. নেক্সট প্রশ্ন কি রয়েছে? feared am I more than loved, who says these words in Edward II? তো এটার আনসার হয়ে যাবে মর্টিমার. আরেকবার দেখিয়ে দিই প্রশ্নটা, feared am I more than loved, who says these words in Edward II? তো আনসার হয়ে যাবে মর্টিমার. নেক্সট কোশ্চেন, in which year was the famous first folio of Shakespeare's work registered? তো এটা আনসার হয়ে যাবে 1623. ফার্স্ট ফোলিও এটা পাবলিশড হয় 1623 তে. নেক্সট দেখো, where does the action in Macbeth largely take place? তো এটা হয়ে যাবে ম্যাকবেথের ক্যাসেল ইনভারনেস, ইন ইনভারনেস. তো ম্যাকবেথের ক্যাসেলের নাম ছিল ইনভারনেস, এখানে বেশি পুরো নাটকটা ঘটেছে. নেক্সট দেখো, হাউ মেনি টাইমস ইজ লেডি ম্যাকবেথ মেনশনড ইন হলিনিস্ট হুইচ ইজ শেক্সপিয়ার সোর্স ফর ম্যাকবেথ? তো কতবার লেডি ম্যাকবেথের নাম উল্লেখ রয়েছে, যেটা হলিনিস্ট উল্লেখ করেছে? তো ওইখানে রয়েছে একবার শুধুমাত্র, তো অনলি ওয়ান্স. হলিনিস্টের যে ম্যাকবেথ ছিল. নেক্সট দেখো, হুইচ ক্যারেক্টার ডাজ নট অ্যাপিয়ার ইন শেক্সপিয়ার্স ম্যাকবেথ? তো কোন ক্যারেক্টারটা দেখা যায় না শেক্সপিয়ারের ম্যাকবেথে? হলিনিস্টের ক্যারেক্টার ডাজ নট অ্যাপিয়ার ইন শেক্সপিয়ার্স ম্যাকবেথ, তো এটা হবে ব্যাংকোজ ঘোস্ট. নেক্সট দেখো, অ্যাজ ইউ লাইক ইট ইজ জেনারেলি ক্লাসিফাইড? তো অ্যাজ ইউ লাইক ইটটা কি হিসেবে ক্লাসিফাই করা হয়? এটাকে রোম্যান্টিক কমেডি বলা হতে পারে, প্যাস্টোরাল বা ফেস্টিভ কমেডি, তিনটেই বলা যেতে পারে, ঠিক আছে? বা আরেকটা বলা যেতে পারে সেটা ট্র্যাজি কমেডিও হতে পারে. এটাকে আরেকটা নাম দেওয়া যায় যে ট্র্যাজিক কমেডি বা ট্র্যাজি কমেডি, দুটোই আমরা বলতে পারি. এই এতগুলো নামেও এই প্লেটাকে অভিহিত করা হয় যে ট্র্যাজি কমেডি, রোম্যান্টিক কমেডি, প্যাস্টোরাল কমেডি আর ফেস্টিভ কমেডি. নেক্সট কোশ্চেন আমরা দেখব. নেক্সট কোশ্চেনে কি রয়েছে? পরের প্রশ্ন, সিএল পারসিভস, সিএল শব্দের অর্থ কি? এখানে আমরা দেখব একটু যে সিএল বারবার পারসিভস অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ হোয়াট? তো সিএল বারবার অ্যাজ ইউ লাইক ইট কে কি হিসেবে অভিহিত করেছেন? তো আনসার হয়ে যাবে ফেস্টিভ কমেডি. নেক্সট কোশ্চেন আমরা দেখব, ইন অ্যাজ ইউ লাইক ইট হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অলিভার অ্যান্ড ওরল্যান্ডো? আনসার হয়ে যাবে ব্রাদার. দ্য ফেমাস 7 এজেস অফ ম্যান স্পিচ ইন অ্যাজ ইউ লাইক ইট ইজ স্পোকেন বাই হুম? তো এটা কে বলেছে? এটা জ্যাক্স বলেছে. নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ রোজালিন্ড ইন ডিসগাইজ নেমড ইন অ্যাজ ইউ লাইক ইট? তার আনসার হয়ে যাবে গ্যানিমিড. তো গ্যানিমিডের যে ছদ্মবেশ ছিল সেটা রোজালিন্ডের ছদ্মবেশ ছিল গ্যানিমিড. হোয়াট অ্যাসপেক্টস অফ জেন্ডার ডাজ শেক্সপিয়ার শো ইন অ্যাজ ইউ লাইক ইট? কোন শেক্সপিয়ার কোন জেন্ডারটাকে দেখিয়েছেন? ক্রস ড্রেসিং জেন্ডার. ওকে, ক্রস ড্রেসিং. নেক্সট, when did the glorious revolution take place? তো গ্লোরিয়াস রেভলিউশন হয়েছিল 1688 সালে, 1688 এ. পরেরটা দেখো, হোয়াট ক্যারেক্টারাইজেস দ্য রেনেসাঁ? রেনেসাঁর বৈশিষ্ট্য কি? তো সবথেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা হলো সেটা হচ্ছে দ্য এমার্জেন্স অফ হিউম্যানিজম. তো এটাই হবে আনসার. নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট বুক ইন ইংলিশ প্রিন্টেড? তো ইংরেজিতে লেখা প্রথম বই পাবলিশড প্রিন্টেড কোথায় হয়, কত সালে হয়? 1473 সালে. এটা কে করেছিল? এটা করেছিল ক্যাক্সটন. ঠিক আছে, যদি প্রশ্ন থাকে কে করেছিল তবুও থাকবে না, তো বলে দিই উইলিয়াম ক্যাক্সটন, CAXTON, 1473. ওকে, নেক্সট দেখো পরের প্রশ্ন আমরা চলে যাব. হোয়াই ইজ দ্য 1611 ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য বাইবেল কল্ড কিং জেমস বাইবেল? এটা কিং জেমস বাইবেল কেন বলা হয়? 1611 সালে যে বাইবেলটা হয়েছিল সেটা.
তো এটা হয়ে যাবে কারণ ইংল্যান্ডের কিং যে জেমস দ্য ফার্স্ট অথরাইজড এ নিউ ট্রান্সলেশন অফ দ্য বাইবেল aimed at settling some thorny religious differences in his kingdom. তো বিভিন্ন রকম রিলিজিয়াস ডিফারেন্সগুলো তুলে ধরার জন্য কিন্তু জেমস দ্য ফার্স্ট এটাকে অথরাইজড করেছিলেন বলে এটার আরেকটা নাম জেমস বাইবেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 35, why is the Elizabethan period called the golden age of English drama? কেন গোল্ডেন এজ বলা হয়? কারণ মোস্ট নোটওয়ার্দি লিটারারি মুভমেন্টস ওয়ার নোটিসেবল ইন দ্য রেন অফ কুইন এলিজাবেথ ওয়ান। কারণ এই সময় বেশিরভাগ লিটারারি অ্যাচিভমেন্ট এখানে দেখতে পাওয়া যায়। অনেক রকম ড্রামাটিস্টদের নাটক এখানে মানে লেখা হয়, বিভিন্ন ভ্যারাইটিজ অফ ড্রামাস এখানে লেখা হয় বলে এই সময় গোল্ডেন এজ অফ ইংলিশ ড্রামা বলা হয়। মার্লো, শেক্সপিয়ার থেকে শুরু করে অনেকেই এই যুগে মানে তাকে আরো সমৃদ্ধ করে তুলেছিল এই যুগটাকে, তার জন্য এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ ড্রামা। তো এটা বলতে পারা যাবে কারণ নোটওয়ার্দি লিটারি অ্যাচিভমেন্টের জন্য হবে এটা। নেক্সট দেখো 36, who is usually referred to as the greatest non-dramatic poet in English? খুব ইম্পর্টেন্ট, নন ড্রামাটিক পোয়েট কাকে বলা হয়? জন মিল্টনকে বলা হয়। হু ওয়াজ দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন? তো রিফরমেশনের মর্নিং স্টার কাকে বলা হয়? জন উইকলিফকে বলা হয়। স্পেন্সার রিট নো ল্যাঙ্গুয়েজ, হু আটার দিস? এই কথাটা কে বলেছিল? যেটা আনসার হয়ে যাবে বেন জনসন। স্পেন্সার রিট নো ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39, which real life situation, which real life personality is implied in the sonnets of Amoretti? তো অ্যামোরেট্টিতে কার কথা বলা রয়েছে? রিয়েল লাইফ পার্সোনালিটির কথা। তো এলিজাবেথ বয়েল। তো এলিজাবেথ বয়েল কিন্তু আমাদের স্পেন্সারের যে অ্যামোরেট্টির যে কবি তার লেডি লাভ ছিলেন। তো এটাই হচ্ছে রিয়েল লাইফ পার্সোনালিটি। তো অ্যামোরেট্টিতে এই এলিজাবেথ বয়েলের কথা বলা হয়েছে। পামেলা অ্যান্ড ফিওলেলা আর ক্যারেক্টার্স অফ হুইচ লিটারি পিস? এটা হবে আর্কেডিয়া। স্যার ফিলিপ সিডনির লেখা আর্কেডিয়া এই কবিতার এই যে অংশ ক্যারেক্টার হচ্ছে পামেলা। অ্যান্ড ফিও, এটা উচ্চারণ কি হবে? ফিলোএলা, ঠিক আছে? তো পামেলা অ্যান্ড ফিওলেলার উচ্চারণ এই যে ক্যারেক্টারটা তারা আমরা দেখতে পাই আর্কেডিয়াতে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ রেনেসা লাভ সনেটস ওয়াজ বরোড ফ্রম দ্য গ্রেট ক্লাসিক মাস্টার্স? তো এটা কোন বৈশিষ্ট্যতা তুলে ধরা হয়েছিল? এটা মনে রাখতে হবে মেলোডিয়াস মেটার। মেলোডিয়াস মেটারটাই এই রেনেসা যারা ছিল এই বড় করা হয়েছিল গ্রেট ক্লাসিক মাস্টার থেকে। নেক্সট দেখো, হু ওয়াজ এ পোয়েট অফ কাউন্টার রিফরমেশন? কাউন্টার রিফরমেশনের একজন কবির নাম বলতে বলেছি, তো এটা হবে রিচার্ড ক্রশা। রিচার্ড ক্রশা হবে অ্যান্সার। নেক্সট 43, দেন দ্য ওয়ার্ম শ্যাল ট্রাই দ্যাট লং পারসিভ ভার্জিনিটি অ্যান্ড ইউর কোয়েন্ট অনার টার্ন টু ডাস্ট অ্যান্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট। এই লাইনগুলোতে কবি কি বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন দ্য ক্রুয়েলটি অফ টাইম ইজ ডেসক্রাইবড ইন দ্য গ্রাফিক ইমেজেস অফ দ্য ডেড and decomposing corpse of the beloved being beaten by worms in the grave। ঠিক আছে, এই লাইনটা তোমরা দেখে নেবে। এই লাইনটাই তিনি বোঝাতে চেয়েছিলেন, অর্থাৎ ওয়ার্মে যেরকম ভাবে পোকা বিলাভেডকে কুড়ে কুড়ে খাবে, অর্থাৎ এইভাবে কিন্তু বোঝাতে চেয়েছেন, মানে টাইমকে বর্ণনা করতে কিন্তু এটা বুঝিয়েছেন। ওকে, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য জিউ অফ মাল্টা? জিউ অফ মাল্টা সাবজেক্ট ম্যাটারটা কি না? সাবজেক্ট ম্যাটারটা ছিল দ্য জিউ বারবারার ওয়ান্টস ইনফিনিট রিচেস। অনেক বড়লোক হতে চাইছিল সে, এবং হিজ গ্রিড মেক্স হিম ডিস্ট্রয় সেভারাল খ্রিস্টান এনিমিজ, এবং তার জন্য তাকে খ্রিস্টান এনিমিজ তাকে তৈরি করে দিয়েছে অনেকে। এমনকি হিজ ওন ডটার আনটিল হি ইজ কট ইন হিজ ভেরি ট্র্যাপ হি সেটস ফর আদার্স। সে তার নিজের যে ট্র্যাপ করেছিল সে নিজের ট্র্যাপে সে নিজেই পড়ে যায়, এমনকি তার মেয়েকেও, কন্যাকেও এই সঙ্গে জড়িয়ে ফেলে। তো মেন কারণটা কি? সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে গ্রিডি আর ইনফিনিট রিচেস হতে চেয়েছিল জিউ অফ মাল্টা। নেক্সট প্রশ্ন দেখো, হু হ্যাজ রিটেন ওরল্যান্ডো ফিউরোসিও? তো ওরল্যান্ডো ফিউরোসিও লিখেছিলেন রবার্ট গ্রিন। পরের প্রশ্ন দেখো, হাউ মেনি প্লেস বাই শেক্সপিয়ার ওয়ার ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট ফোলিও এডিটেড বাই জন হিমেঞ্জ অ্যান্ড হেনরি কন্ডেল? তো আনসার হয়ে যাবে 36 ড্রামাস ওয়ার ইনক্লুডেড এই ফার্স্ট ফোলিওতে। পরের প্রশ্ন দেখো, ইন হুইচ প্লে ডাজ দ্য ক্যারেক্টার টাচ স্টোন অ্যাপিয়ার? তো এটা আনসার হয়ে যাবে ইন অ্যাজ ইউ লাইক ইট। ইন হুইচ প্লে ডাজ জন স্যাটারাইজেস দ্য গ্রোয়িং পিউরিটানিজম অফ দ্য ডে? তো এটা আনসার হয়ে যাবে বার্থোলোমিউ ফেয়ার। এফ এ আই আরও হয় আর এফ এ ওয়াই আরও হয়, দুটো যেটা থাকবে সেটাই হবে বার্থোলোমিউ ফেয়ার। তো এটা জনসন এটাকে স্যাটারাইজ করেছেন পিউরিটানিজমটাকে। নেক্সট দেখো, thy baited hooks shall tangle me no more. In this lines Thomas Watt, what figures of speech baited hooks? এই baited hooks এ কোন figures of speech রয়েছে? তো এটা আনসার হয়ে যাবে metaphor or implicit comparison। তো এটা আনসার হয়ে যাবে। Which Shakespearean sonnets are addressed to the fair youth? তো এটা হয়ে যাবে সনেট নাম্বার 18 and 73। এই দুটো শেক্সপিয়ারিয়ান সনেটটাই ফেয়ার ইউথকে
অ্যাড্রেস করা হয়েছে, অর্থাৎ তার বন্ধুকে। নেক্সট দেখো 51, I sought fit words to paint the blackest face of O. What literary tool is used in the expression the blackest face of O? তো এটা आंसर হয়ে যাবে personification, blackest face of O personification. নেক্সট দেখো, the good morrow is an example of obeyed. তো obeyed বলতে কি বোঝায়? what is obeyed? তো এক ধরনের is a special kind of love poem. তাহলে obeyed বলতে একটা love poem that is represented by the poem selected for the study. তো এটা এক ধরনের love poem কে obeyed বলা হয়। নেক্সট কোশ্চেন 53, what does প্রসোপোপইয়া শব্দের অর্থ কি? মানে হচ্ছে এটা পার্সোনিফিকেশন। প্রাচীনকালে অর্থাৎ অ্যানসেন্ট টাইমে এটাকে পার্সোনিফিকেশনের নাম ছিল প্রসোপোপইয়া। নেক্সট দেখো, সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রিসিট। হোয়াট ডাজ রিসিট মিন ইন দিস সেন্টেন্স বাই বেকন? তো এখানে রিসিট শব্দের অর্থ কি? এখানে রিসিট শব্দের অর্থ হচ্ছে কিওর বা রেমেডি করা। আর উচ্চারণ বলে রাখি, এটা রিসিপ্ট করবে না সকলে, এটা করবে রিসিট। পি এর উচ্চারণ এখানে সাইলেন্ট। তো কিওর, রিসিট শব্দ হচ্ছে কিওর বা রেমেডি। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ফার্স্ট ডিসকোর্স ইন দ্য গসপেল অফ ম্যাথিউ কল্ড? তো গসপেল অফ ম্যাথিউতে প্রথম যে ডিসকোর্সটা কি, তার ডিসকোর্সটার নাম হচ্ছে সারমন অন দ্য মাউন্ট। এটাই ছিল ফার্স্ট ডিসকোর্স। কোশ্চেন নাম্বার 56, হুইচ ক্রিটিক্স কমেন্ট ইজ হিস্ট্রি ওয়েল ড্রামাটাইজড অ্যাবাউট মার্লোস এডওয়ার্ড দ্য সেকেন্ড? তো এটা আনসার হয়ে যাবে ট্যানকক। ঠিক আছে, নেক্সট দেখো, ইন হাউ মেনি গ্রুপস ক্যান শেক্সপিয়ার্স কমেডিজ বি ডিভাইডেড? তো শেক্সপিয়ার কমেডিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হবে 4 গ্রুপসে। একটা হচ্ছে আর্লি কমেডিজ, 2 নম্বর হচ্ছে মিডিল কমেডিজ, তারপর হচ্ছে মিডিল কমেডিকে আবার অনেক সময় ম্যাচিওর কমেডি বলা হয়, ডার্ক কমেডিজ, আর ফাইনাল প্লেস, এগুলোকে শুধু কমেডি বলা হয়। তাহলে 4 ভাগে ভাগ করা যায় 4 কমেডিজে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, Macbeth has violated moral law, Lady Macbeth has violated natural law. তো whose comment is this? এটা আনসার হয়ে যাবে মেরিলিন ফ্রেঞ্চ। এটা একটা ক্রিটিকের এক মন্তব্য, তো এটা আনসার হবে মেরিলিন ফ্রেঞ্চ। কোশ্চেন নাম্বার 59, ইন অ্যাজ ইউ লাইক ইট সিলিয়া ইজ ডিসগাইজড অ্যাজ হুইচ ক্যারেক্টার? সিলিয়া ছদ্মবেশটা যে নিয়েছিল সেটার নাম কি? সেটা হয়ে যাবে এলিয়ানা। আর যে নিয়েছিল আমাদের জানি, একটু কিছু আগে দেখলাম যে রোজালিন নিয়েছিল গ্যানিমিড, তো সিলিয়া নিয়েছিল এলিয়ানা। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 60, আজকে লাস্ট কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ লাভ ডাজ রোজালিন স্ট্যান্ড ফর ইন অ্যাজ ইউ লাইক ইট? তো এটা আনসার হয়ে যাবে কনভেনশনাল লাভ। তো রোজালিন মানে যে স্ট্যান্ড, অর্থাৎ তার প্রতীক কি, তার কোন ধরনের ভালোবাসাতে বিশ্বাসী ছিলেন? তিনি ছিলেন কনভেনশনাল লাভে। তো এই হলো 60টা কোশ্চেন। আশা করি তোমরা এখান থেকে 100% কমন পাবে, অবশ্যই পাবে, এটা দেখে নাও। আর স্ক্রিনশট বা খাতায় লিখে নিলে সব থেকে ভালো হয়, পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। তো আজকের মতো এখানে শেষ করি। এরকম করে ফার্স্ট ইয়ার আমরা শেষ করলাম, এর পরের দিন আমরা শেষ করব বা কোশ্চেন পেপার, মডেল কোশ্চেন পেপার সলভ করব সেকেন্ড ইয়ারের, অর্থাৎ পেপার 2, 3, 4 আর 5, এই 3টে। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করি। দেখা হবে এরকমই একটি পরের ভিডিওতে।